আপনাদের জন্য দারুণ একটি ট্রেনিং সেশন রয়েছে আমাদের, দি পাথ অফ লিডারশিপ। পরিচালনা করবেন জনাব কামরুজ্জামান সুমন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। আসসালামু আলাইকুম। সমাগত উপস্থিতি, কাছে এবং দূরে থেকে আজকের অনুষ্ঠানে যাদের আগমন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। আমরা প্রাণবন্ত বা উদ্দীপ্ত মনোভাব নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, কিন্তু অনেকের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে কিছুটা ঝিমুনি ভাব কাজ করছে। তো যদি আমরা টোটাল বিষয়টাকে একটু ভালোভাবে এনার্জাইজ করতে পারি ভালো হবে। চলুন সবাই আমরা 30 সেকেন্ড সময়ের জন্য একটু দাঁড়িয়ে যাই, তাহলে মনে খুব ভালো হয়। যেহেতু দাঁড়ানো অবস্থায় রয়েছে, আমাদের হাত খালি রয়েছে, চলুন সবাই যার যার অবস্থান থেকে দুটি হাত খালি করে জোরদার একটা করতালি দিই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। প্লিজ বসে পড়ি। আজকে যেই ব্যক্তিদেরকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন, তারা সবার মধ্যমণি যারা রয়েছেন উপস্থিত, আপনারা সকল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। আমার অবস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। কনগ্রাচুলেশনস অল ব্র্যান্ড পার্টনার অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। আমি আপনাদের সাথে আলোচনায় রয়েছি কামরুজ্জামান সুমন। আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা বা আলোকপাত করার পরিকল্পনা ছিল, বৃষ্টিবিঘ্নিত পরিবেশ সকল কিছু এলোমেলো করে দিয়েছে। তা না হলে সময় অনুযায়ী আরও বিস্তর আলোচনা করা যেত। আর সময়টা যেহেতু খুব অল্প, তাই বিস্তর করব না আমার ট্রেনিং সেশনের গল্পটা। আমার আলোচনাটা খুব সংক্ষিপ্ত রেখে আমাদের যিনি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং মাননীয় চেয়ারম্যান রয়েছেন, তাদের আলোচনা এবং সেশন রয়েছে একটি পার্ট। তো আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করব, দ্য পাথ অফ লিডারশিপ। সেই প্রসেসটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারবো যে ব্র্যান্ড পার্টনার, এক্সিকিউটিভ ব্র্যান্ড পার্টনার অর ক্রাউন অ্যাম্বাসেডর, ডায়মন্ডশিপ, যে যেটা অ্যাচিভ করতে চাই না কেন, সকলের অ্যাচিভমেন্টটা কনফার্ম করা যাবে তখনই যখন আপনি বা আমি প্রত্যেকে আমাদের মধ্যে এই নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করতে পারবো। আর এই নেতৃত্বের গুণাবলী অর্জন করাই প্রমাণ করবে এবং প্রকাশ করবে আপনি কতটুকু ব্যক্তিত্ববান। আমরা অনেকগুলো মেসেজ জানলাম একটু আগে, এখানে পারচেজ ডিরেক্টর শেয়ার করেছেন। আমাদের কেমন ধরনের পার্সোনালিটি নিজেদের মধ্যে বিল্ড আপ করতে হবে, আমার মনে হয় অলরেডি আজকে যারা সিলেক্টেড ব্র্যান্ড পার্টনার হয়েছি বা সেলিব্রিটি হয়েছি, আজকে থেকে সেই বীজটা বপন করে এখান থেকে আমরা যাব, যেন আমাদের পার্সোনাল ক্রেডিবিলিটি দিয়ে আমরা কাজ করে মেমোরা গ্লোবালকে ব্র্যান্ডিং করতে পারি, আর যার মাধ্যমে নিজের ব্র্যান্ডিংটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কি সবাই সেটা চাই? অনেকে বলে নেই, মনে হয় ভাবনার জগতের মধ্যে আছে। কি সবাই কি সেটা চাই? এই যে চাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষাটা, এটা আপনার মধ্যে ঘুমন্ত আছে বা সুপ্ত আছে, এটাকে জাগ্রত করতে হবে। প্রশ্নটা হচ্ছে কিভাবে জাগ্রত করার জন্য আপনাকে আহামরি তেমন কিছু করতে হবে না, জাস্ট থিঙ্কিং। আপনার চিন্তার জগৎটাকে একটু বড় করতে হবে। আমরা কে দেখতে কেমন, কে কোন পরিবার থেকে আসছে, কে কোন বংশের, কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, সেটা দেখার বিষয় না। সফলতাটা যদি সত্যিকার অর্থে চাওয়ার বিষয় হয়, তাহলে আপনি সেটা পাবেন যখন আপনি ভালোভাবে চাবেন। আমরা সেটা চাই নিশ্চয়ই। তাহলে সেই চাওয়াটাকে পাওয়ায় পরিণত করব কীভাবে? খেয়াল করে দেখেন, একটা মেসেজই যথেষ্ট আপনার আমার লাইফস্টাইলকে ভালোভাবে লিড করার জন্য। বি এ লিডার। খেয়াল করি, লিডারশিপ থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা ব্যক্তির নেতৃত্বের গুণাবলী ভালোভাবে প্রকাশ পায় এবং প্রভাব বিস্তার করতে পারে সে যদি তার অবস্থান থেকে ইমোশনাল ইন্টেলিজেন্সিভ মেন্টালিটি ডেভেলপমেন্ট করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, হোয়াটস দ্য মিনিং অফ ইমোশনাল ইন্টেলিজেন্স? ইমোশন মানে কি? আমরা জানি আবেগ, অনুভূতি, ভালো লাগা, রাইট ওর রং। এখন আসেন ইন্টেলিজেন্স, সেই শব্দটার মানে এটা কি? বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ত মানসিকতা। আপনি আবেগঘন মানসিকতা রাখবেন, সেটা ঠিক আছে, বাট বুদ্ধিমত্তাকে স্খলন করে নয়। আবার নিজে শুধুমাত্র বুদ্ধিমত্তাকে প্রয়োগ করবেন, যেটাকে বলা হয় অতি চালাকিপনা, সেখানে আবার আবেগকে বাদ দিয়ে দেবেন, তাহলে আপনার জীবন কখনো বেগবান হবে না। তাই আপনার আমার অবস্থান থেকে বাণিজ্যিকভাবে প্রসার বা বিস্তার বা প্রচার যাই করতে চাই না কেন,
মেমোরা গ্লোবালের মাধ্যমে সর্বোচ্চ র্যাঙ্ক ক্রাউন অ্যাম্বাসেডরশিপ অর্জন করতে চাই না কেন, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি বা আমি নিজেরা নিজেদের অবস্থান থেকে ইমোশনাল ইন্টেলিজেন্সটা ভালোভাবে প্রয়োগ না করব। আমার মনে হয় যে এখানে পরিচালক ব্যক্তিবর্গ যারা এখানে আলোচনা করেছেন সকল পয়েন্ট অফ দ্য ভিউ আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কখন কোথায় কোন কথাটা কিভাবে বলা উচিত। প্রবাদে একটা কথা রয়েছে, কথায় জাত, কথায় ভাত, কথায় মাত, কথায় কাত, সব কিছু কি দিয়ে হয়? কথা দিয়ে। আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ যদি মানুষকে ছোবল মারে, সেই মানে ছোবল মারার পর মানুষটা মারা যেতে কত মিনিট সময় লাগে, বা তার রুহুটা তার ভেতর থেকে বের হতে কত মিনিট সময় লাগে? মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। বিশ্লেষকদের ধারণা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বা বিষাক্ত সাপ যদি মানুষকে কামড় দেয়, সে তার অবস্থান থেকে তার রুহু ভিতর থেকে মানে জান কবজ হতে যে সময়টা লাগে সেই সময়টা 10 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত। কিন্তু রিভলভার বা পিস্তলের গুলিতে যদি কাউকে মারা হয়, সেই ব্যক্তির রুহু বা জান কবজ হতে সময় নেয় প্রায় 1 থেকে 1.5 মিনিট। ছুরি দিয়ে যদি কাউকে ছুরিকাঘাতও করা হয় তাও তার সময় লাগে 1.5 থেকে 2.5 মিনিট। কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ, সেই সাপের বিষে মানুষের জান কবজ হতে 10 সেকেন্ডেরও বেশি সময় লাগে, অথচ সৃষ্টি সারাজীব আশরাফুল মাখলুকাত হিসেবে আপনার বা আমার জিহ্বার মধ্যে যে শক্তি রয়েছে সেটা বিষাক্ত সাপের চেয়ে অনেক বেশি। কিভাবে? 1 পজিটিভলি, 2 নেগেটিভলি। পজিটিভলি হচ্ছে আপনি বা আমি এত সুন্দর করে কথা বলতে পারি যা পৃথিবীর অন্য কোনো মাখলুকাতকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আর নেগেটিভ অ্যাপ্রোচমেন্টটা হচ্ছে এই, পৃথিবীতে সবচেয়ে বিষধর সাপের বিষে মানুষ যতক্ষণে মারা যায় বা জান কবজ হয় তার চেয়ে বেশি অল্প সময়ে আপনার আমার কথায় মানুষ মারা যেতে পারে। আর এই কারণেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ফোন পেয়ে অথবা সরাসরি কথোপকথনের কারণে কথা শুনে সে তার অবস্থান থেকে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, এবং তাৎক্ষণিকভাবে সেটা উইদিন 3 to 5 সেকেন্ড অর 8 সেকেন্ডের মধ্যে তার জান কি হয়ে যায়? কবজ হয়ে যায়। তাহলে আমার বা আপনার কথার কতটুকু ভ্যালু সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে একজন লিডার হওয়াটা খুব অল্প সময়ে অনুধাবন করা সম্ভব। সবাই বুঝতে পারছি? এই পয়েন্ট অফ দ্য ভিউ থেকে আমার অনেকগুলো সেশনের আলোচনা ছিল, বাট আমি এই সেশনের আলোচনাটা এখন কন্টিনিউ করছি না, বিকজ এখানে একটা টাইমিং ইস্যু রয়েছে। আমি যে পয়েন্ট অফ দ্য ভিউ থেকে আপনাদের সাথে একটা মেসেজ বা একটা গল্প দিয়ে অল্প সময়ে আলোচনাটা শেষ করব, তা হচ্ছে 4 ক্যান্ডেল, 4টা মোমবাতির বিষয়বস্তু। আমরা নিজেরা নিজেদের ডিস্ট্রিবিউটর বা অ্যাফিলিয়েটদেরকে ট্রেনিং করানোর ব্যাপারে বা ট্রেনিং করার ব্যাপারে উদ্বুদ্ধ করি, বাট নিজেরা ট্রেনিং রিসিভ করি না। মনে মনে ভাবি যে আমি আমার অবস্থান থেকে কখনোই কোনো অংশে কম জানি না, অথচ নলেজের স্টেজ যে 3টা রয়েছে সেটা আমরা নিজেরাই ভুলে যাই। জ্ঞানের কয়টা স্তর রয়েছে? 3টা। জ্ঞানের প্রথম স্তরে একজন মানুষ যখন প্রবেশ করে তখন সে মনে করে যে আমি অনেক কিছু জানি। কি সবাইকে মনোযোগী আছি? জ্ঞানের প্রথম স্তরে যখন কেউ প্রবেশ করে তখন কেউ কেউ মনে করে যে আমি সব কিছুই জানি বিকজ আমি জ্ঞানী। আর জ্ঞানের দ্বিতীয় স্তরে যারা প্রবেশ করে তারা নিজেদেরকে মনে করে যে আমি খুব বিনয়ী, আমাকে শিখতে হবে এবং জানতে হবে, এই জন্য সে হাম্বল থাকে। আর জ্ঞানের 3 নাম্বার স্টেজে যারা পৌঁছায় তাদেরকে বলা হয় যে তারা তাদের অবস্থান থেকে নিজেদেরকে মানে উইজডম লেভেলে যখন নিয়ে যায়, তারা মনে মনে ভাবে এই জগৎ সংসারে এসে আমি অনেক কিছুই জানলাম, কিন্তু আদৌ আমার অনেক কিছু অজানাই রয়ে গেল। যারা এত জ্ঞানী, যারা নিজেদের অবস্থান থেকে উইজডম লেভেলে চলে যাওয়ার পরে মনে মনে ভাবে যে আমার অনেক কিছু জানা বাকি, সেখানে আমরা অল্প জেনেই বিস্তর করার জন্য রাজি হয়ে যাই। এই জন্যই আমরা যখন যা চাই তখন তা পাই না, কারণ আমরা অল্পতেই চাচ্ছি। খেয়াল করে দেখেন, একজন ভদ্রলোক তার অবস্থান থেকে ড্রাইভিং পেশায় রয়েছে, তার মানে একজন ড্রাইভার, সে তার অবস্থান থেকে কোনো একটা সময় একটু ড্রিঙ্কস বেশি করেছিল, মাত্রাটা মানে পরিমাণটা একটু বেশি ছিল। ড্রাইভিং করতে করতে সে যখন গাড়ি চালাচ্ছিল তখন তার চোখে সে খুব ঝাপসা দেখতেছিল, কারণ খুব বেশি পরিমাণে হয়ে গেছে। একটা সময় সে যখন গাড়ি চালাচ্ছে সে দেখতেছে অপোজিট থেকে মাইক্রোবাস, প্রাইভেট বাস, ট্রাক এগুলো আসতেছে। সে কি করছে? প্রাইভেট কারকে সাইড দিয়ে দিয়েছে, তার মানে সে ওভারকাম করেছে। দেন একটা মাইক্রোবাস আসলো, সেটাকে সাইড দিয়েছে। বাস আসছে, সেটাকে সাইড দিয়েছে। ট্রাক আসছে, তাও সাইড দিয়েছে। তার মানে সে গাড়িটা নিরাপদেই নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার মনে হলো একটা ব্রিজ আসতেছে, একটা সাইড দিয়ে দিই।
সে ব্রিজকে সাইড দিতে গিয়ে গাড়ি খাদে ফেলে দিস, কারণ সামনে যে ব্রিজটা ছিল, ব্রিজ কি আসতেছে নাকি ব্রিজের দিকে সে যাচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভদ্রলোকের শুধুমাত্র একটু অ্যালকোহলের পরিমাণটা বা মাত্রাটা বেশি ছিল কারণে সে তার অবস্থান থেকে ঝাপসা দেখতে গিয়ে ব্রিজকে সাইড দিয়ে দেয়। আমরা ব্যক্তিরা কর্মজীবনে কাজ করতে গিয়ে এরকম অল্প জানা মানসিকতা নিয়ে অনেক বড় অ্যাচিভমেন্ট করতে চাই, এই কারণে আমরা নিজেরাই সাইড হয়ে যাই। এই বিষয়টাকে উপলব্ধি করে আপনি নিজেকে সাইড বেঞ্চে বসাবেন না, তাহলে ভালো হবে। বিশ্বাস রাখুন, সফলতা অর্জন করাটা সময়ের ব্যাপার। ওই যে বললাম, আপনার ফ্যামিলি স্ট্যাটাস কি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটুকু স্ট্রং, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটুকু হাই প্রোফাইল, এটার উপরে যদি সফলতা নির্ভর করতো, তাহলে নিকোলাস জেমস বুজিকিক পৃথিবীতে ইতিহাস তৈরি করতে পারতো না, পা এবং হাতবিহীন পৃথিবীতে এসেও, কারণ তার বাবা সামান্য ছাপাখানা শ্রমিক ছিল। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানির কথা বাদ দেন, জামালপুরের সরিষাবাড়ি থানার কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের যিনি দুইবার গভর্নর ছিলেন, ডক্টর আতিয়ার রহমান, তিনি তার অবস্থান থেকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য একটা শার্ট বা প্যান্ট পরে ক্যাডেট কলেজের এডমিশন দিতে পারেনি, অথচ তিনি বাংলাদেশের টাকার কারিগর হয়ে বসে আছে। এখন আপনাদের কাউকে আতিয়ার রহমান হতে হবে না নিকোলাস জেমস বুজিকিক। আপনি ব্যক্তি যা আছেন তাই যথেষ্ট। বি ইউর বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। শুধুমাত্র আপনার পজিটিভ থিঙ্কিং লেভেলটাকে একটু বাড়াতে হবে। যেই লেভেলে আছেন সেই লেভেল থেকে আরেকটু স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? বাড়াতে হবে। কেমনভাবে বাড়াবেন? একটা বাচ্চা ছেলের গল্প দিয়ে আমার আলোচনাটা শেষ করছি। একটা বাচ্চা ছেলে তার অবস্থান থেকে নিজের বাড়ি থেকে তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। তখন গোধূলি লগ্ন, সূর্য ডুবে গেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। সে তার অবস্থান থেকে যখন যাচ্ছিল এই এক বাড়ি থেকে আরেক বাড়ি, তখন পথিমধ্যে জঙ্গল এবং বাড়িঘরও রয়েছে। হঠাৎ করে সে দেখলো মাগরিবের আজান হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে গিয়েছে। তাই তার অবস্থান থেকে ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঘরের দিকে তাকিয়ে সে একটু থমকে গেল, কারণ ঘরটা ছিল যে এত সুন্দর একটা ঘর জঙ্গলের ভিতর, একটু দেখি তো কি। সে উকি দিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখেছে ঘরের মধ্যে আলো জ্বলতেছে। আমরা জানি যে সচরাচর যে কোনো একটা রুমে চারটা কোণা থাকে, রাইট অর রং? যেমন আমরা যেই রুমটায় রয়েছে এটাতে কয়টা কোণা রয়েছে? 1 2 3 4। সে যখন উকি দিয়ে দেখলো যে রুমের মধ্যে আলো জ্বলছে, ভালো করে সে একটু অবলোকন করলো যে আসলে রুমের মধ্যে কিভাবে আলোকিত হচ্ছে। সে খেয়াল করে দেখলো 4টা মোমবাতি ঘরের 4 কোণায় জ্বলছে। কয়টা মোমবাতি? 4টা। এই 4টা মোমবাতি জ্বলা দেখে তার ভালো লাগলো এবং সে মনে মনে ভাবলো, থাক আমি আর এখন রুমে ঢুকবো না, আম্মা যেই কাজে পাঠিয়েছে বা আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। বাচ্চা ছেলেটা ওই যে আত্মীয়র বাড়িতে গিয়েছে সেখানে তার কাজ শেষ করে আবার ফেরত আসতেছে ওই সন্ধ্যাকালীন শেষেই, মানে রাত হবে এরকম একটা অবস্থা। সে যখন ফেরত আসতেছে তখন আবার ওই ঘরের কাছে গিয়ে থামলো। এইবার উকি দিয়ে দেখে যে ঘরের একটা কোণায় অন্ধকার। তখন সে একটু বিচলিত হলো যে বিষয়টা কি, বুঝলাম না। আমি আমার অবস্থান থেকে একটু আগে গেলাম, চারিদিক আলো ছিল, ঘরের চারো কোণায় আলো জ্বলছিল, বাট এখন অন্ধকার কেন? ভালো করে অবজারভেশন করতে গিয়ে সে দেখলো ঘরের একটা কোণার যেই মোমবাতি ছিল 4 কোণায় 4টা, একটা মোমবাতির আলো কি হয়ে গেছে? নিভে গেছে। তখন সে একটু উদ্বিগ্ন হয়ে আরেকটা মোমবাতির দিকে তাকালো ঘরের আরেক কোণায়। তখন সেটাও মিট করে জ্বলতে একটা সময় সেটা কি হয়ে গেছে? নিভে গেছে। 3 নাম্বার কর্নারে যখন তাকালো 3 নাম্বার মোমবাতিটাও নিভে গেল। তখন এই ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করতে লাগলো, কারণ সে এখন ভয় পাচ্ছে। ঘটনাটা কি? আলো কেন বারবার নিভে যাচ্ছে? যখনই সে কান্না করবে, আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে, সে 4 নাম্বার মোমবাতির দিকে যখন তাকালো তখন 4 নাম্বার মোমবাতিটা একদম স্পষ্টভাবে জ্বলছে। তখন তার একটা চিন্তা ভাবনা হলো যে সবগুলো নিভে গেল, এটা জ্বলতেছে, না জানি এটাও কখন হুট করে নিভে যায়। এই নিভে যাওয়ার ভয়ে সে হাউমাউ করে যখন কান্না করে দিল, মোমবাতি তখন বাচ্চা ছেলেকে উদ্দেশ্য করে একটা কথা বলল। রূপক অর্থে বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে বলছি। মোমবাতিটা তখন বাচ্চা ছেলেকে প্রশ্ন করলো, হে বালক, তুমি কান্না করছো কেন? তখন বলল যে আমি কিছুক্ষণ আগে যখন যাচ্ছিলাম ঘরের চারিদিক আলো ছিল, আর কিছুক্ষণ পর যখন এদিক দিয়ে আবার যাচ্ছিলাম এবার ঘরের একদিক অন্ধকার দেখলাম, পরে আরেকটা কর্নারের আলো বন্ধ হয়ে গেল, পরে এটা বন্ধ হয়ে গেল, তুমিও জানি কখন যেন কি হয়ে যাও, নিভে যাও। তখন মোমবাতিটা তাকে একটা আশার বাণী শুনিয়েছিল। বিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, তুমি এতটুকু মনে রেখো যে আমি ব্যক্তি নিভব না, এতটুকু আশাবাদী মনোভাব নিয়ে তুমি আমার কাছে আসতে পারো। আমি হচ্ছি আশা। ওই মোমবাতির নিজেকে কি মানে পরিচয় দিচ্ছে? আমি হচ্ছি আশা।
তোমার মধ্যে যদি ভয়টাকে জয় করে তুমি আশা নিয়ে আমার কাছে আসতে পারো, তোমাকে এতটুকু আমি কমিটমেন্ট করলাম যে আমার ভালোবাসায় জড়িয়ে তোমাকে আলোকিত করব। তুমি শুধুমাত্র আশা নিয়ে আমার কাছে আসো আর আমাকে নিয়ে তুমি ভালোবাসার কাছে যাও। 3 নম্বর মোমবাতিটার নাম ছিল কি? ভালোবাসা। তখন একটা মোমবাতি যদি জ্বলন্ত থাকে তাহলে আরেকটা মোমবাতিতে যদি আগুন দেওয়া হয় জ্বলবে নাকি নিভে যাবে? অবশ্যই জ্বলবে। তখন দুইটা কর্নার আলোকিত হলো। এইবার আশা মোমবাতি আবার বাচ্চা ছেলেটাকে বলল, তুমি আমাকে তোমার বিশ্বাস এবং ভালোবাসার বহিঃপ্রকাশ কি পেয়েছো? তুমি যদি সেটা উপলব্ধি করো তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে এতটুকু চিন্তা করো যে বিশ্বাস কত বড় একটা শক্তি। তাই চলো এবার বিশ্বাসের কাছে যাই। 3 নম্বর মোমবাতিটার নাম ছিল কি? বিশ্বাস। এবার 3 নম্বর মোমেও আলো জ্বলেছে। আর বাকি রয়েছে কয়টা? একটা। যখনই আরেকটা বাকি রয়েছে তখন ছেলেটা বিশ্বাস শুরু করলো যে না, ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে যদি অন্ধকারকে আলোকিত করা যায় তাহলে এই পৃথিবীতে অবশ্যই কি আসবে? শান্তি আসবে। তাই 4 নম্বর মোমবাতিটার নাম ছিল কি? শান্তি। সেখানে গিয়ে সে শান্তির আলো জ্বালিয়ে দিল। সব কিছু মিলিয়ে চারিদিক কি আলোকিত হলো নাকি হলো না? আপনি বা আমি এই 4টা খুঁটিকে ধরে রাখতে পারি না, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। খেয়াল করে দেখেন, দ্য 4 ক্যান্ডেলস বার্ন স্লোলি, 4টা মোমবাতি কিন্তু জ্বলছিল। এই 4টা মোমবাতির মধ্যে আপনি যদি নিজেকে একটু ভালোভাবে পরিচালনা করতে চান আর পরিচিত করাতে চান তাহলে ঘটনাটা কি ঘটে? আমরা আমাদের অবস্থান থেকে যদি নিজের পরিবর্তনটাকে ভালোভাবে উপলব্ধি করি তাহলে দেখেন, দ্য ফার্স্ট ওয়ান সেড আই এম পিস, প্রথম মোমবাতিটার পরিচয় যে আমি কি? শান্তি। আপনি যদি নিজেকে শান্ত থেকে শান্তিপ্রিয় মানসিকতা অর্জনের জন্য কাজ করেন তাহলে গর্জন দিতে হবে না, সফলতা এমনিতেই অর্জন হবে। সবাই বুঝতে পারছি? সেই জন্য আপনি নিজের অবস্থানের পরিবর্তন করার জন্য এই মানসিকতা তৈরি করুন। হাউএভার নোবডি ক্যান কিপ মি লিড, আই বিলিভ আই উইল গো আউট। কেউ আমাকে নিভিয়ে ফেলবে, কেউ আমাকে ধ্বংস করে ফেলবে, বিষয়টা কিন্তু তা নয়। কেউ বা আমাকে জ্বালিয়ে পুড়ে ছারকার করে ফেলবে, তাও কিন্তু নয়। শুধু আমার বিশ্বাস আমি জগতে প্রশান্তি বিরাজ করে কাজ করব আর শান্তি নিজের মনে অর্জন করব। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমি বা আপনি আমরা কমপ্লিটলি একটা চমৎকার ডাইমেনশনে নিজেদেরকে নিয়ে আসতে পারি। দ্বিতীয় মোমবাতিটার নাম হচ্ছে ফেথ, বিশ্বাস। এই বিশ্বাসের খুঁটিটা যার দুর্বল থাকে সে তার অবস্থান থেকে বড় বা বৃহৎ কিছু অর্জন করতে পারে না। কোরআনে 6666টা আয়াত রয়েছে। দেখেন, সৃষ্টিকর্তা যে বাণীটা পাঠিয়েছে আপনার আমার জন্য, এই 6666টা আয়াতকে যখন বাংলায় তর্জমা করা হয় প্রতিটা লাইন বা প্রতিটা আয়াতের বাংলা তর্জমার প্রথম শব্দটা দাঁড়ায় হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে মমিনগণ। রাইট অর রং? যেখানে আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, সেখানে আমি বা আপনি আমরা আমাদের অবস্থান থেকে ইমানদার বলেন, মমিন বলেন অথবা বিশ্বাসী বলেন, এই জায়গাটাই নিজেরা ধরে রাখতে পারি না। আমরা সকালে চিন্তা করি ইয়েস আই ক্যান ডু ইট, দুপুরে চিন্তা হয় আমার দ্বারা হবে না, আর রাত্রে চিন্তা হয় সবার দ্বারা সব কিছু হয় না। তার মানে আপনি সকাল বিকাল রাত 3 ধরনের পজিশনে 3 ধরনের চিন্তা করছেন, আর এই কারণে আপনার জীবনের সফলতা অর্জন 3 ধরনের হচ্ছে। একটা সময় আপনি খুব বেশি ইমপ্রেসড হচ্ছেন, আরেকটা সময় আপনি খুব বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। বাট আপনাকে ব্যালেন্স করতে হবে। জীবনটা হচ্ছে ভারসাম্যের খেলা। আপনাকে হাসি আনন্দ দুঃখ ভাগাভাগি করে কাজ করতে হবে। তাই আপনি আপনার অবস্থান থেকে বিশ্বাসটাকে পুঁজি করে কাজ করেন, আর এটা রুজি করার জন্য আপনাকে মেমোরা গ্লোবাল প্ল্যাটফর্ম দিয়েছে। শুধু আপনি সেটার সাথে নিজেকে অ্যাটাচ রাখেন। সবাই বুঝতে পারছি? বাসে যখন কোনো যাত্রী ওঠে অথবা ট্রেনে যখন কোনো যাত্রী ওঠে, একদম সর্বশেষ যাত্রী যে কিনা খুব ভিড় ঠেলে বাসে উঠেছে, সে শুধু চায় তার পাটা যদি ছিটকেও যায়, তার একটাই চাওয়া যে সেটা হচ্ছে একটা পায়ের একটা শুধু বৃদ্ধাঙ্গুলি আর যে রডটা আমি ধরবো সেটা যেন আমি শক্তভাবে ধরতে পারি। রাইট অর রং? দেখেন, তার বেসমেন্ট হচ্ছে রড আর হচ্ছে তার পায়ের একটা বৃদ্ধাঙ্গুলি, কারণ এটা দিয়ে সে শক্তি তৈরি করবে। তাহলে আপনার জন্য কিন্তু একটা ইনকাম প্রসিডিউরই যথেষ্ট যদি আপনি বেসিক ইনকামের পাশাপাশি মেমোরা গ্লোবালের ইনকামকে সেকেন্ডারি ইনকাম হিসেবে রিসিভ করেন। তাহলে সেই বিশ্বাস নিয়ে টিম বিল্ড আপ করে যদি আমরা কাজ করি, ভালো হবে না খারাপ হবে? বাট এই ভালো কাজটা করতে গিয়ে আমাদের বিশ্বাস কি হয়ে যায়? মাঝে মধ্যে একটু দুর্বল হয়ে যায়। এই মাঝে মধ্যে দুর্বল হওয়ার বিষয়টাকে স্কিপ করতে হবে, সবসময় বিশ্বাসকে এক তালে রাখতে হবে। পারবো সবাই এটা করতে? মোটিভেশন ইজ নট এ প্রোডাক্ট। আমরা অনেকেই মনে করি কেউ যদি কাউকে অনুপ্রেরণা বা মোটিভেশন দিতে পারে তাহলে মনে হয় ভালো।
মাটির চুলায় যারা রান্নাবান্না করেছেন বা দেখেছেন তারা জানেন যে মাটির চুলায় লাকড়ি দিয়ে যখন রান্নাবান্না করা হয় তখন সেটার কোনো রেগুলেটর থাকে না, গ্যাসের চুলার মতো বা অটো যেই চুলা রয়েছে। সেই মাটির চুলায় মোটিভেশন দিতে হয় তুষ দিয়ে, রাইট অর রং? কি তুষ কি আমরা চিনি? তুষ দেওয়ার মাধ্যমে আগুনের ভলিউম কমানো যায়, আবার তুষ না দিয়ে আগুনের ভলিউমটা কি করা যায়? বাড়ানো যায়, মানে কমানো বাড়ানো। তাহলে আপনাকে কেন তুষ দিতে হবে? কারণ আপনি আপনার মন দ্বারা নিয়ন্ত্রিত, আপনি তো মাটির চুলা নন। কিন্তু আপনার মাঝে মধ্যে কি হয়, খুব ডিপ্রেশন চলে আসে যে আসলে আমার ভাল লাগে না, অমুক অ্যাফিলিয়েট কথা শোনে না, তমুক অ্যাফিলিয়েট কাজ করে না, তাকে অমুক সাপোর্ট দিতে হয়, আমাকে এত সাপোর্ট দিতে গিয়ে আমি নিজে কি হয়ে যাচ্ছি, অন্য 10 জনকে সামাল দিতে গিয়ে আমি নিজে বেসামাল হয়ে যাচ্ছি। একজন লিডার হিসেবে কাউকে সামাল দিতে গিয়ে যদি নিজে বেসামাল হয়ে যান তাহলে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আপনি ক্ষুণ্ণ করলেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই বিশ্বাসটাকে সবসময় পুঁজি করে কাজ করবেন, তাহলে ভালো হবে। থার্ড পয়েন্ট অফ দ্য ভিউ সেটা হচ্ছে কি, লাভ, ভালোবাসা। এখন এই ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে আসবে? একটা ব্যক্তি তার অবস্থান থেকে আরেকটা ব্যক্তিকে পছন্দ করে, ছেলে এবং মেয়ের মধ্যে ভালো লাগা ভালোবাসা শুধু তাকেই বলে তা কিন্তু নয়। আমরা নিশ্চয়ই একটা গান শুনেছি, সেই গানটা অনেকেই আবার মানে পরিচিত নিশ্চয়ই, সেটা হচ্ছে আমি পাথরে ফুল ফোটাবো, সেটা কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আবার সাগরের ঢেউ থামাবো, সেটা কি দিয়ে? পৃথিবীর সব কিছু জয় করা যায়, তা কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আমরা আমাদের অবস্থান থেকে মেমোরা গ্লোবালকে ভালোবাসবো, কাজ করব, সফলতা অর্জন করব, দ্যাটস এনাফ। কিন্তু না, এখানে আমাদের মাইনাস পয়েন্ট রয়েছে। আমরা ভালোবাসা তৈরি করতে পারি না কাজের প্রতি, আমরা ভালোবাসা তৈরি করতে পারি না পরিশ্রম কতটুকু করতে পারবো, এবং পরিশ্রম শেষে কি পরিমাণ পারিশ্রমিক পকেটে নিয়ে বাড়ি ফিরবো। তাহলে ভালোবাসা তৈরি করতে হবে আপনার কাজের প্রতি, ভালোবাসা তৈরি করতে হবে আপনার অ্যাসোসিয়েট বা অ্যাফিলিয়েট যারা রয়েছে বা ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তাদের প্রতি। এখন এর নাম কিন্তু ভালোবাসা নয় যে আপনার অ্যাফিলিয়েট আজকে অফিসে আসবে, আপনি তাকে আজকে তার মানে ভালো খাবার সার্ভ করছেন, কালকে আসবে কালকে সার্ভ করবেন, এভাবে প্রতিদিন প্রতিনিয়ত না, তাকে প্রফেশনালিজম এবং পার্সোনালিটি টোটাল এই দুইটা বিষয়কে ভালোভাবে শেয়ার করতে হবে। তা না হলে এই ভালোবাসা বোধ সে কখনো তৈরি করতে পারবে না। আপনাকে শুধুমাত্র দিতেই হবে, দেওয়ার নামই যে ভালোবাসা তা কিন্তু নয়। দেওয়া এবং নেওয়া, গিভ অ্যান্ড টেক ফর্মুলাই হচ্ছে সকল ধরনের ভালোবাসার আদান প্রদানের বহিঃপ্রকাশ। তাই সেই জিনিসটা ঘটাবো, পারবো? যারা বলছি না তারা কি পারবো না কি পারবো না? পারবো, কিন্তু বলছি না, কারণটা কি? ও পারবে এই জন্য, তাই বি পজিটিভ না? থ্যাংক ইউ। আসুন আমরা আমাদের অবস্থান থেকে যেই মানে পয়েন্ট অফ দ্য ভিউতে গল্পটা শেয়ার করছিলাম, যে দেখেন ওই যে এ চাইল্ড এন্টার্স দ্য রুম অ্যান্ড সিজ দ্য 3 ক্যান্ডেল নট বার্নিং, হোয়াই আর ইউ নট বার্নিং, ইউ আর সাপোজ টু স্টে লিট টিল দ্য এন্ড, সেইং দিস দ্য চাইল্ড বিগেন্স টু ক্রাই। মানে মোমবাতি 3টা নিভে গিয়েছে, 1 2 3, শুধু একটা যদি আশার প্রদীপ জ্বালানো থাকে, তাহলে আপনার ভাষা যদি নাও বলার মানসিকতা থাকে, নির্বাকও যদি থাকেন, তারপরেও আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব। সবাই বুঝতে পারছি? সফলতার জায়গায় কখনো বিফলতা বা নিরাশা বা হতাশা যেন আপনার না আসে, চিন্তাটা অলওয়েজ পজিটিভ রাখতে হবে। এই কারণে কিন্তু একটা বই রয়েছে যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এই ধরনের অসংখ্য বই রয়েছে যেখানে আপনি বইগুলো স্টাডি করতে পারেন, নিজেদের নলেজ গ্যাদার করতে পারেন, এনরিচ করতে পারেন, তাহলে সেটা ভালো হবে। আমরা অনেকেই রয়েছি বিজনেস প্রমোট করতে চাই বা পেশাগত জীবনে দক্ষতা অর্জন করা ছাড়াই সফলতা নিশ্চিত করতে চাই, কিন্তু আপনাকে যদি আপনি স্টাডির মধ্যে না রাখেন তাহলে কিন্তু রেজাল্ট বা ফিডব্যাক ভালো পাবেন না। পৃথিবী বিখ্যাত ধনী ব্যক্তি বিল গেটসও তার অবস্থান থেকে দৈনিক তার মানে ধর্মীয় কাজের জন্য ঘুম থেকে উঠে 30 মিনিট সময় ব্যয় করে এবং 40 মিনিট সময় ধরে সে বই পড়ে, তারপরে সে নাস্তা করে। আর আমাদের রুটিন ওয়াইজ বই পড়ার মতো কোনো মেন্টালিটিই নেই, বিকজ আমাদের এত সময় কোথায়, বাজেটই নেই, টাইম বাজেট, আমাদের টাইম শর্ট। বিএ লিডার, আপনারা যেহেতু প্রত্যেকেই লিডার এবং ব্র্যান্ড পার্টনার এবং ভবিষ্যতে ডায়মন্ডশিপ এবং ক্রাউন অ্যাম্বাসেডরশিপ অর্জন করবেন, প্লিজ এখন থেকে একটু স্টাডি করেন, তাহলে ভালো হবে। আপনি যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে নিজেকে এঙ্গেজ করেন, তাহলে সে আঙ্গিকে ভালো রেজাল্টটা পাবেন। আর আশার প্রদীপটাকে কখনো নিভিয়ে ফেলবেন না। অনেকেই আপনারা এখানে ডায়াস এসে বলেছেন, দু একজনকে শুনেছি যে আমি মাউতে বেশি কথা বলতে পারি না, স্টেজে কথা বলতে গেলে আমার তেমন ভালো লাগে না, এটা সেটা বিভিন্ন কিছু। আপনি যদি নিজেকে ভালোভাবে এক্সপ্রেস না করতে পারেন তাহলে কি ইমপ্রেশন তৈরি হবে ফিল্ডে বলেন? প্রশ্নটা হচ্ছে যে আপনি পারেন না কেন? কারণ আপনি চর্চা করেননি। আর চর্চা করলে অবশ্যই পারতেন, কারণ ছোটবেলায় আমি বা আপনি কেউ আমরা লিখতে পারতাম না। আপনাকে মা অথবা বাবা বা টিচার কি করেছে, হাতে খড়ি দিয়েছে, লেখা শিখিয়েছে, আর এখন আপনি আর্টিস্টিক ওয়েতে লিখতে পারেন। এটা কি আমরা চর্চার মাধ্যমে অর্জন করেছি নাকি করিনি?
তাহলে কেন আপনি বলতে পারবেন না, আর কেন আপনি নিজেকে গড়তে পারবেন না? আমরা বলবো, কাজ করব, নিজেকে গড়বো এবং তার মধ্য দিয়ে সফলতাও অর্জন করব। পারবো এটা করতে? কারো কোনো সমস্যা হবে? দেখেন, আমরা সবাই মিস্টার বিনকে চিনি, নাম শুনেছি নিশ্চয়ই। পৃথিবীতে 750 কোটিরও বেশি মানুষের মধ্যে 450 কোটিরও বেশি মানুষের জনপ্রিয় ব্যক্তিকে মিস্টার বিন। কিন্তু মিস্টার বিন কিন্তু ব্যক্তির নাম না, এটা একটা চরিত্রের নাম, এটা একটা নাটিকার অংশ বিশেষ। মিস্টার বিনের যে অভিনয়টা আপনারা দেখেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে রোয়ান অ্যাটকিনসন। আমেরিকান এই ভদ্রলোক, তার অবস্থান থেকে 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার, হ্যান্ডসাম তার দেহ, MA কমপ্লিট করেছে। কিন্তু প্রফেশনাল লাইফস্টাইল লিড করার জন্য সে সর্বপ্রথম তার জীবনের ড্রিম বা স্বপ্ন ছিল সে ভালো একজন অভিনেতা হবে, কারণ তার দেহটা বলিষ্ঠ একটা দেহ। কিন্তু সে 6টা প্রতিষ্ঠান থেকে রিজেক্টেড। কেন? তার দেহের উচ্চতা ভালো, তার মানে অবকাঠামো ভালো, তার শিক্ষাগত যোগ্যতা ভালো, শুধু একটা জিনিস তার মাইনাস পয়েন্ট ছিল, সে ভালোভাবে কথা বলতে পারতো না। সে তার অবস্থান থেকে টাং টুইস্টার, মানে তোতলা ছিল। আর এই তোতলামোর কারণে তাকে 6টা নাট্য দল থেকে কি করা হয়েছে? রিজেক্ট করা হয়েছে। সে পত্রিকায় যখন 7 নাম্বার আরেকটা নাট্যগোষ্ঠীর পরিচয় পেল, বিজ্ঞপ্তি পেল, তখন সে তার অবস্থান থেকে নিজেকে ফ্লারিশ করলো এবং বার্নিশ করলো যে এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল একটা মানে অপরচুনিটি, আমি এখান থেকে কিভাবে অপরচুনিটি গ্র্যাব করবো, এটা হচ্ছে আমার থিঙ্কিং লেভেল। তখন মিস্টার রোয়ান অ্যাটকিনসন চিন্তা করলো যে আমি যতবার অডিশনে গিয়েছি ততবার কথা বলেছি আর তোতলামার কারণে রিজেক্টেড হয়েছি, বাট আজকে আমি এমন অভিনয় করব মুখ দিয়ে একটা আওয়াজ বের করব না। অডিশনে যাওয়ার পর সে সিদ্ধান্ত নিয়েছে উইদাউট এনি ভয়েস, কোনো ধরনের কোনো শব্দ তৈরি ছাড়া কি করবে? সে অভিনয় করবে। অডিশনে সে তার অবস্থান থেকে নিজেকে এমনভাবে এক্সপ্রেস করলো, যারা ওই বিচারক ছিল, বিচারক মণ্ডলী তাকে লুফি নিল এবং এই তার জীবনের টার্নিং পয়েন্ট, যার কারণে সে আদৌ পর্যন্ত যখন আপনারা তাকে টেলিভিশনে দেখেন, তার অভিনয় দেখতে দেখতে আপনার পেট ব্যথা হয়ে যায়, খিল ধরে যায়, কিন্তু দেখেন সে তার অবস্থান থেকে একটা সাউন্ডও কিন্তু বের করে না মুখ দিয়ে। তাহলে কথা বলা ছাড়া যে ব্যক্তি তার নিজের দক্ষতাকে ভালোভাবে প্রয়োগ করে সফলতা অর্জন করার ঘটনাটা ঘটাতে পারে, আপনি বা আমি ভালো কিছু করার ক্ষমতা রাখি এবং প্ল্যাটফর্মও পাই, তাহলে কেন ঘটাতে পারবো না? ঘটানো কি সম্ভব নাকি সম্ভব না? তাহলে নিজেদেরকে প্লিজ একটু ভালোভাবে এক্সপ্রেস করুন। আর এক্সপ্রেস করার জন্য আপনারা এখানে টার্গেট দিয়েছেন শুনলাম, কক্সবাজার কেউ 100 জন, কেউ 50 জন, কেউ বা 4 জন। ছোট হোক আর বড় হোক, আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা বা সরল রেখাটা যেন মিল থাকে, সেই চিন্তা নিয়ে কাজ করুন। বলার জন্য কখনো কথা বলার দরকার নেই, করার জন্য যা বলবেন তাই সবসময় বলে যাবেন। আমি এতটুকু বিশ্বাস করি যে মেমোরা গ্লোবাল লিমিটেডের ইতিহাসে স্মরণকালের যতগুলো ঘটনা গত 10 বছর, 12 বছর, 5 বছর নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা এক্সপিরিয়েন্সড নিজেরা গ্যাদার্ড করেছেন, তাদের সবার কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে কক্সবাজারের প্রোগ্রাম। অতএব প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব অ্যাফিলিয়েট, লিডার অথবা ডিস্ট্রিবিউটর সবাইকে নিয়ে প্রোগ্রামটায় অংশগ্রহণ করুন, সেইভাবে কাজ করুন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। সবাই বুঝতে পারছি? আর আপনাদের সকলের জন্য একটা মেসেজ হচ্ছে, আপনি আপনার অবস্থান থেকে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে যেন বিজনেসে ব্র্যান্ড পার্টনার থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন এবং বি ইউর বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, নিজেকে প্রকাশ করতে পারেন। সেই জন্য মেমোরা গ্লোবাল লিমিটেড আগামী 6, 7 এবং 8ই জুলাই ট্রেন দ্য ট্রেনার নামে একটি শিরোনামে প্রোগ্রামের আয়োজন করেছে। ওয়ার্কশপ অন টু বি এ প্রেজেন্টার। 3 দিন ব্যাপী সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবেন এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করার মধ্য দিয়ে। আবারও বলছি, নোটিফিকেশনটা 6, 7, 8ই জুলাই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 3 দিনের প্রেজেন্টেশন ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারেন আপনারা, এবং সেখানে 6টা সেশনে 6 জন ট্রেনারের ট্রেনিং এবং আপনার পার্সোনাল নিজের এঙ্গেজমেন্ট সকল কিছুর মাধ্যমে আপনি নিজেকে ভালোভাবে ফ্লারিশ করতে পারবেন। মেমোরা গ্লোবাল সেই আয়োজন করেছে। অতএব নিজেরা সেই সুযোগটা গ্রহণ করুন এবং ডিস্ট্রিবিউটর, অ্যাফিলিয়েট টিম এ এবং টিম বি, এই 2টা টিম থেকে অন্তত 2 জনকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করান। যাদের আইডিওলজি রয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ট্রেনার হলে বিজনেস ভালো হয় না, আমি তাদের জ্ঞাতার্থে বলছি। 2006 সালে যখন আমি আমার অবস্থান থেকে ভার্সিটি লাইফ শুরু করেছি, সেই দিন থেকে শুরু করে 6 মাস যখন পার করেছি, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সময়ে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে এঙ্গেজড, এবং আমি আমার অবস্থান থেকে এখানে বিজ্ঞ ম্যানেজমেন্টের মধ্য থেকে যারা রয়েছেন, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, মাননীয় চেয়ারম্যান, তারাও জানেন এবং অবগত আছেন।
আমি আমার অবস্থান থেকে বিজনেস প্লাস ট্রেনারশিপ দুইটা একত্রে অ্যাটাচ করে বিজনেস প্রমোট করেছি এবং আল্লাহর রহমতে কোনো জায়গায় ট্রেনার হওয়ার কারণে টিম বিল্ড আপ করতে পারিনি আর টিম বিল্ড আপ না করার কারণে ভালো অ্যাচিভমেন্ট করতে পারিনি এমন ঘটনা ঘটেনি। যাদের এই ধরনের মানসিকতা রয়েছে যে আমি যদি ট্রেনার বা প্রেজেন্টার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করি তাহলে হয়তো বা একটা সময় আমি টিমে সাপোর্ট দিতে পারবো না, আপনি এই নেগেটিভ চিন্তার বেড়াজাল থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, তাহলে ভালো হবে। কারণ যিনি লিডার তিনি ট্রেনার, যিনি ট্রেনার তিনি একজন ভালো লিডার। তাহলে আপনাকে নিজেকে ভালোভাবে লিড দিতে হবে, ট্রেন্ড আপ করতে হবে। তাই এই ওয়ার্কশপ প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন। ট্রেন দ্য ট্রেনার এই শিরোনামে এই ওয়ার্কশপটি হচ্ছে। সর্বশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই যে আমরা সবাই যার যার অবস্থান থেকে আশার বাতিটা জ্বালিয়ে রাখবো। সফলতা অর্জন করার জন্য খুব সুন্দর চেহারার অধিকারী আর সুঠাম দেহের অধিকারী হতে হয় বিষয়টা তা নয়, শুধুমাত্র দক্ষ মানসিকতা আর মানসিকতাটাকে প্রমাণ করার একটা সক্ষমতা থাকতে হয়। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা সবাই মেমোরা গ্লোবালের আসলে একজন ইউনিক আইকন হতে পারবো। সবাই বুঝতে পারছি তো? সবাই ইউনিক আইকন হন এবং নিজের প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়টুকু এইভাবে ঠিক রাখবেন যে শান্তি আপনার দ্বারাই অর্জন করা সম্ভব হবে এবং বিশ্বাসী মনোভাব নিয়ে আপনিই কাজ করবেন এবং ভালোবাসা দিয়ে সব কিছু জয় করবেন এবং ফাইনালি আশাবাদ মনোভাব নিয়ে সকল সময়ে চলবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে ব্র্যান্ড পার্টনার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডরশিপ পর্যন্ত আপনাদের সফল এবং চমৎকার সময় পার করা হোক সেই প্রত্যাশায় আলোচনা শেষ করছি। আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।